গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে প্রায় ৫ মাস ধরে নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম। মাঝে মাঝে ঝটিকা মিছিলের মধ্য দিয়ে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করা ছাড়া রাজনীতির মাঠে তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না দলটির। তবে এবার প্রধান উপদেষ্টার বক্তব্যে উঠে এলো আওয়ামী লীগ প্রসঙ্গ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানিয়েছেন, যে কোনো সময় সচল হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তারা একটি বৈধ দল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই বক্তব্যের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কি বার্তা এলো, এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। দর্শক, আমি ফারনাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। সে সঙ্গে আরো আছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে প্রধান উপদেষ্টা এবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যে সাক্ষাৎকারটি দিয়েছেন, সেখানে উঠে এসেছে আওয়ামী লীগ প্রসঙ্গ। তিনি জানিয়েছেন যে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে, যে কোনো সময় আবার সচল হতে পারে। প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু ইতিমধ্যে বিচার বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে। সেই সচল কি নির্বাচনের আগে হবে কিনা, সে প্রশ্নও কিন্তু রাজনৈতিক অঙ্গনে ঘুরছে। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি ওর কাছে বিষয়টা খুব আশ্চর্যজনক মনে হয়। আমি সবসময় মনে করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন মেধাবী মানুষ, কৌশলী মানুষ। সারা দুনিয়ার বড় বড় যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের সকলের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে চালচলন করছেন। ফলে আমরা সবাই তাকে যতটা সহজ সরল মনে করি বা রাজনীতি বুঝেন না এরকম মনে করি, ওনার এই বক্তব্যের মধ্যে দিয়ে মনে হচ্ছে যে তিনি রাজনীতিটা খুব ভালো করে বুঝে গেছেন। বাংলাদেশে যে চলমান অবস্থা চলছে রাজনীতিতে উইদাউট আওয়ামী লীগ, সেখানে উইদাউট আওয়ামী লীগের মধ্যে যে শূন্যতা, সেই শূন্যতার সুযোগ নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে তার ঘাড়ের উপর চড়ে বসার চেষ্টা করছে, যেভাবে তাকে কাতুকুতু দেওয়ার চেষ্টা করছে, যেভাবে তাকে জিম্মি করার চেষ্টা করছে, এটা এই ভদ্রলোক কোনো অবস্থাতে স্বাভাবিকভাবে নিতে পারছেন না। উনি খুব ভালো করে জানেন যে যে সমস্ত মানুষ লম্ফ দিচ্ছে, ঝম্প দিচ্ছে, তারা যদি আওয়ামী লীগ আসুক বা না আসুক, বা আওয়ামী লীগের ভয় দেখানো হয়, এদের অনেকের অবস্থা স্বাভাবিক থাকবে না। এদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে, কথাবার্তা চেঞ্জ হয়ে যাবে। এবং এখন তারা যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিম্মি করার চেষ্টা করছে, তখন তারা সবাই গিয়ে অনেকেই তার কদম মোবারক স্পর্শ করে বলবেন, হুজুর মাফ চাই, আর অভিমান করবেন না, আপনার কথার অবাধ্য হব না। আপনি 5 বছর থাকেন, 10 বছর থাকেন, আল্লাহ আপনাকে হায়াতে তয়বা দান করুন, আপনি 50 বছর থাকেন। এখন আপনার বয়স 86 বছর, 50 বছর ক্ষমতায় থাকলে আপনার বয়স হবে 136 বছর। মানব জাতির ইতিহাসে কোনো শাসক 136 বছর বয়স পর্যন্ত ক্ষমতায় থাকেনি। আমরা আপনার জন্য দোয়া করব, জিকির করব, আজকার করব, বিশাল বিশাল যজ্ঞ অনুষ্ঠান করব। এবং যেভাবে ভারতের লোকজন আপনাকে বেইজ্জতি করছে, আপনাকে অসুর বানানোর চেষ্টা করছে দুর্গাপূজাতে, আমরা তার উল্টা বানাবো। আপনার জন্য আমরা সবাই বড় বড় মিলাদ করব, মাহফিল করব, কিয়াম করব, তসবি করব, তাহলিল করব, জিকির করব, হু হা করব, যাতে আপনার হায়াতে তয়বা বেড়ে যায় এবং আপনি আরও 50 বছর আমাদের মধ্যে থাকবেন। এই যে বক্তব্যটা আদায় করা সম্ভব কেবলই মাত্র আওয়ামী লীগের ভয় দেখাইয়া সম্ভব, এর বাইরে অন্য কোনোভাবে সম্ভব নয়। এখন বাংলাদেশে এমন একটা অবস্থা হয়ে গেছে, মানুষের ভয় ভেঙে গেছে। আপনি দেখেন না, 4-5 জন লোক তারা যে কোনো একজন মিলিটারি কমান্ডারকে, ব্রিগেডিয়ারকে, মেজর জেনারেলকে ঘেরাও করে গালাগাল করতে পারছে। যে কোনো একজন লোক পুলিশকে, থানা ঘেরাও করতে পারছে, থানার ওসিকে গিয়ে গালাগাল করতে পারছে। তো এই যে মানুষের যে ভয় ভেঙে গেছে, কিছু না কিছু হলে এই চলো 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 যমুনাতে চলো, কিছু হলিয়ে বলে যে আমাদের যে শক্তি, আমরা এখন ইচ্ছা করলে একটা ধাক্কা দিলে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকতে পারেন না। তো এই কথাগুলো তো আসলে ওনার ভালো লাগে না। এই জন্য উনি এই যে বক্তব্যটা দিয়েছেন, প্রথমত এটা কৌশলগত কারণে হলেও হতে পারে, 1। 2 নম্বরে যেটা হতে পারে সেটা হলো প্রকৃতির একটা বিধান রয়েছে। আপনার সঙ্গে যার বেশি ক্ষোভ থাকবে, ক্রোধ থাকবে, শত্রুতা থাকবে, সময়ের বিবর্তনে বাংলা সিনেমার মতো দেখবেন যে তার সাথে আপনার প্রেম হয়ে যাবে। দেখেন না, নায়িকার সাথে নায়কের খুব ধাক্কা লাগে, তারপর নায়িকা খুব গালাগালি করে,
নায়কও খুব গালাগালি করে, এরপর একে অপর সাথে তেড়ে আসে যে মেরে ফেলবো, খেয়ে ফেলবো। এরপর হঠাৎ করে তাদের মধ্যে কি করে যেন প্রেম হয়ে যায়, প্রেমের পরে হঠাৎ গান, গানের পরে বিয়ে থা সবকিছু হয়ে যায়। তো এরকম রাজনীতিতে একই অবস্থা। রাজনীতিতেও দেখবেন যে যে সমস্ত মানুষের সঙ্গে যাদের সবচেয়ে বেশি শত্রুতা থাকে, এরকম আমি 71 থেকে এই পর্যন্ত বলতে পারি সবচেয়ে, একটা সময় বঙ্গবন্ধুর সেই চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছেন মতিয়া চৌধুরী, অথচ সময়ের প্রয়োজনে সেই মতিয়া চৌধুরী আওয়ামী লীগের সবচেয়ে বিপদের সময় আওয়ামী লীগে অংশগ্রহণ করেছেন। যখন বঙ্গবন্ধুর একেবারে বাংলাদেশের সবচেয়ে মানে কি বলবো আকাশের সূর্যের মতো যার প্রভা রাজনীতিতে, ঠিক সেই সময়টাতে তার বিরুদ্ধে দাঁড়িয়ে স্বতন্ত্র নির্বাচন করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত। তো সেই সুরঞ্জিত সেনগুপ্ত আওয়ামী লীগ যোগদান করেছেন। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মানে মেনন সাহেব এবং ইনু সাহেব আপনি 70-এর দশক 60-এর দশক ছাড়া বুঝতে পারবেন না যে এই মানুষগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে কত বড় নেতা ছিলেন, পাহাড়ের মতো নেতা, এবং তাদের রাজনীতি ছিল বঙ্গবন্ধু বিরোধী রাজনীতি, আওয়ামী লীগ বিরোধী রাজনীতি। সেই মানুষগুলো দেখেন আওয়ামী লীগের কথা মতো, শেখ হাসিনার কথা মতো তারা হজ করে আসছে, উমরা করে আসছে। তো এই হলো অবস্থা। তো রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই। তো সেই দিক থেকে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্বারা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন, ফলে আবার তার দ্বারা তিনি যে ক্ষমতায় বসবেন না এটা বলা যায় না, এবং এটাই হলো প্রকৃতির বিধান, এই জিনিসটা এমন হতে পারে। আর সর্বশেষ যেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চান, 5 বছর থাকতে চান, 10 বছর থাকতে চান, বা 50 বছর থাকতে চান, তাহলে এই রাজনীতির ময়দানে এখানে যত বেশি সহিংসতা থাকবে, যত বেশি প্রতিযোগিতা থাকবে, যত বেশি একে অপরের সঙ্গে প্রতিযোগিতা থাকবে, থাকার পরে সব মানুষ তাকে সালিস হিসেবে মানবে। এখন বাংলাদেশে যে অবস্থায় হোক না কেন, ধরুন শেখ হাসিনা এলেন না, শেখ পরিবারও এলো না, কেবলমাত্র আওয়ামী লীগকে রাজনীতি করার অনুমোদন দেওয়া হলো এবং আওয়ামী লীগ অফিস খুলে দেওয়া হলো এবং পুলিশ প্রশাসন নিউট্রাল করে দেওয়া হলো যে ঠিক আছে পুলিশ সেনাবাহিনী ওখানে যাবে না, গুলিস্তানে পুলিশ সেনাবাহিনী যাবে না, আওয়ামী লীগের লোক মানে ওখানে বসে মিছিল মিটিং করতে পারবে। আপনি একটু এই টেবিলে বসে আজকের দিনের বাস্তবতা চিন্তা করেন তো, যে এই তোরা রাজুতে আয়, এই পার্টি এখন গিয়ে এই তোরা বঙ্গবন্ধু অভিনেতা, এটা কি সম্ভব? কিংবা বিএনপির লোক কি পল্টন থেকে দলে দলে গিয়ে ওখানে গিয়ে আওয়ামী লীগের অফিসে ওই আওয়ামী লীগের নেতাকর্মীদের ফিরানোর জন্য যাবে? আমার কাছে মনে হচ্ছে না। ফলে এই আপনি আমি যে জিনিসটা বুঝি, আমাদের সাথে অনেক অনেক বুদ্ধিমান বিশ্বনন্দিত একজন নোবেল লরিয়েট, তিনি তো এই বিষয়গুলো খুব ভালো করে বুঝেন। ফলে মানে সবে তো উনি কথাবার্তা বললেন, তো এই কথাবার্তা বলার পর এই কটাই আমার কাছে ব্যাখ্যা মনে হলো। এরপরে কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলতে আন্তর্জাতিক অঙ্গন থেকে কোনো চাপ আছে কি? না, এটা আন্তর্জাতিক অঙ্গন থেকে উনি তো চাপে কখনোই নত হবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকজ যারা চাপ দেয় তারা তো সব ওনার এক পক্ষ ডান পকেটে আর এক পক্ষ বাম পকেটে। আপনি চিন্তা করেন উনি জাতিসংঘের মহাসচিব বাংলাদেশকে নিয়ে আসছেন, এনে তাকে পাঞ্জাবি পরিয়ে ছেড়েছেন, পাঞ্জাবি পরে রোজার মাসে তিনি তাকে সেখানে নিয়ে গেছেন। আবার দেখেন এই যে জাতিসংঘের অধিবেশনে গেছেন এবং মানে ওনার সঙ্গে জাতিসংঘের মহাসচিব হ্যান্ডশেক করতে গিয়ে যেভাবে হাসি দিয়েছেন, মনে হলো যে ওনার চোখে মুখে পূর্ণিমার হাসি। এবং দুই বন্ধু মানে দুজনের সাথে মনে হয় যেন একেবারে হংসমিথুন। তো এই যে ওনাকে চাপ দেবে কে? দেয়ার ইজ নো বডি, তাকে চাপ দেওয়ার মতো কিছু নাই। তার যেটা সমস্যা নরেন্দ্র মোদীর সাথে, ভারতের সাথে, শুধু শেখ হাসিনার জন্য সমস্যা। আদারওয়াইজ তিনি যদি এখন বাংলাদেশে বলেন যে শাহবাজ শরীফ বা পাকিস্তানের প্রধান সেনাপতি এখন আমার সঙ্গে সকালবেলা মানে আমি নাস্তা করবো এদের সঙ্গে, তারা চলে আসবে বাংলাদেশে। উনি যদি এখন বলেন যে আমি আফগানিস্তানের এখন যারা ক্ষমতাধর লোকজন আছে আমি তাদের সাথে বসে চা খেতে চাই, তারা চলে আসবে না এখন। তো উনি ওনাকে আমরা যত মনে করছি আসলে ঘটনা তো তা না। উনি ওনার মতো চলছেন, উনি ওনার মতো 104 জন নিয়ে সেখানে গেছেন, মেয়েকে নিয়ে গেছেন, 2টো মেয়েকে নিয়ে গেছেন। উনি অসম্ভবকে মানে সম্ভব করা একজন মানুষ। তো কাজেই আমরা যারা তাকে নিয়ে অবমূল্যায়ন করি, বিভিন্ন রকম প্রেডিকশন করি, তারপর শেষে ভয় দেখানোর চেষ্টা করি, আলটিমেটলি আমরা যে নিজেরা ভয় পাচ্ছি, আমাদের অন্তর যে থরথর করে কাঁপে, বিভিন্ন চিন্তা ভাবনাগুলো থরথর করে কাঁপে, এই আমাদের ভয়টা আমরা আসলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষের উপর চাপিয়ে দিয়ে আমরা নিজেরা মূলত বাঁচার চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গোলাপ বালরনি। জনাব মোস্তফা কামাল, আওয়ামী লীগ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্যের রাজনীতিতে প্রভাব কেমন? ধন্যবাদ আপনাকে। খুব টাটকা একটা বিষয় সামনে নিয়ে এসেছেন আপনি। মোটামুটি দিন পার হয়নি
ওনার সাক্ষাৎকারটা আমাদের এখানে প্রকাশ করতেন। বিশ্লেষণ হচ্ছে দিনব্যাপী, যে আওয়ামী লীগ করে না অথবা অন্য দলও করে না সেও কিন্তু সেটা চোখ বুলাচ্ছে, নানান মতো করে একটা বিশ্লেষণ করছে। প্রশ্ন এখানে একটা প্রাসঙ্গিক আসে যে এই পর্যন্ত গত 1 বছরেরও বেশি সময় ধরে ডক্টর ইউনূস যেসব গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন প্রায় প্রত্যেকটাই বিদেশি গণমাধ্যমের সাথে। খেয়াল করে দেখুন, আমাদের দেশি গণমাধ্যমের প্রতি ওনার আগ্রহ কম, সেটা বারবারে প্রমাণিত। নির্বাচন প্রশ্নে এর আগে যতবার কথা বলেছেন, সংস্কার প্রশ্নে যত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আওয়ামী লীগ প্রশ্নে বলেছেন, বেশিরভাগই হচ্ছে বিদেশি গণমাধ্যমের সাথে। তো এবারও যেই সাক্ষাৎকারটা ওনার প্রচার হয়েছে, আমি এটা পড়েছি, পুরোটা একাধিকবার পড়েছি, আরও কিছু কথা ওখানে আছে। তো প্রথম বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ এত প্রাসঙ্গিক হলো কেন ঠিক এই রকম সময়ে। গতকালও আমরা একটা টকশোতে ছিলাম, দুজনে হালকার উপরে ঝাপসা একটু আলাপ করেছিলাম আওয়ামী লীগ প্রসঙ্গে, কিন্তু আজকে কেমন যেন ওই আলাপটা আরো একটু বাস্তব হয়ে গেছে। তো এক জায়গায় তিনি বলেছেন ব্যাখ্যা দিতে গিয়ে যে আওয়ামী লীগ দেশে নির্বাচন বানচাল করতে চায়, সিঙ্গেল বাক্য। পরবর্তীতে আছে যে এর সাথে দেশি বিদেশি চক্র আছে, তারপরের লাইনে আছে কিছু আন্তর্জাতিক শক্তিও আছে। এতে করে ম্যাটার কিন্তু একদম পরিষ্কার, কিছু আন্তর্জাতিক শক্তিও আছে, তারা অর্থ বিনিয়োগ করছে। এই গেল একদিক। আরেক দিক হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এই কথা যেমন বলা আছে, কিন্তু আওয়ামী লীগের লোকেরা ভোট দিতে পারবে এই কথা আছে। তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে ভোট দেওয়াও একটা অধিকার, ভোট চাওয়াও একটা অধিকার, ভোট নেওয়াও একটা অধিকার। তো এখানে আংশিক অধিকারের কথা তিনি বলেছেন, অর্থাৎ ভোট দিতে পারবে। এইগুলো একটা বিষয়। প্রতীক থাকবে কিনা এটা কি বলছিল কিছু? প্রতীক, নৌকা প্রতীক, প্রতীকটা উল্লেখ করেনি ওইভাবে। আচ্ছা। এরপরে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে কোনো সময় শব্দটা আছে। তো যে কোনো সময় বলতে কি সেটা নির্বাচনের আগে কিনা প্রশ্ন আসে, কিন্তু আবার আলোচনা আছে অংশগ্রহণমূলক নির্বাচন। অংশগ্রহণমূলকের প্রশ্ন আসলে আওয়ামী লীগের কথা আসে, অথবা ইংরেজিতে যেটাকে আমরা ইনক্লুসিভ নির্বাচন বলি ওইটার তর্জমা কিন্তু আমরা ওই রকমটাই করি। এসবের যোগফলে আওয়ামী লীগ এমনিতেই প্রাসঙ্গিক, তার উপর আরেকটু প্রাসঙ্গিক হয়ে গেল। তো কথা বলতে গিয়ে তিনি এক পর্যায়ে পুরনো একটা জিনিস কিন্তু আবার টেনে এনেছেন, ওখানেও কিন্তু পরস্পর সংঘর্ষ করে। যেটা বলেছেন তিনি আসতে চাননি, অর্থাৎ ক্ষমতায় আসতে চাননি, তাকে খুব পীড়াপিড়ি করাতে তিনি এসেছেন। কিন্তু এর আগে আবারও একটা বিদেশি গণমাধ্যমের সাথে তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন যে গত সরকারের পতন এবং তার ক্ষমতারোহণ দুইটার মধ্যে একটা মেটিকুলাস বিষয় আছে। তো ওর সাথে এটা কিন্তু সংঘর্ষ করে। তো মেটিকুলাসের বাংলা হচ্ছে সুপরিকল্পিত অথবা নিখুঁত পরিকল্পনা। ব্যাখ্যায় বলা হয়েছে বাংলা অভিধানে যেটা, যে ব্যর্থ হবে না নিশ্চিত ওই পরিকল্পনাকে বলে মেটিকুলাস। তাহলে মিলে না কিন্তু। তো এর সাথে আপনার আবার আরো মিলান। তো শেখ হাসিনা তো গত ক্ষমতা ছাড়ার 1.5-2 বছর আগ থেকে প্রতিটা সপ্তাহে 2-1 বার কিন্তু ডক্টর ইউনূসের কথা বলতেন যে তিনি ষড়যন্ত্র করছেন, যে কারণে এক পর্যায়ে বলেছেন পদ্মা সেতু থেকে ফেলে দেয়া, টুস করে ফেলে দেয়া, ফেলে দিয়ে আবার তুলে ফেলবেন, রাখবেন না, যেন না মরে, না মরে, মারবেন না, শুধু ফেলে দিয়ে আবার টুস করে তুলে ফেলবেন। তো এগুলো যদি আপনি সমীকরণে মিলান, একটার সাথে আরেকটা যেমন সংঘর্ষ করে, আবার যে কথাটা তিনি নতুন করে বললেন, এর আগে সম্ভবত সেটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে তিনি কোথায় যাচ্ছিলেন, গাড়ির একদিকে কাঁচ খোলা ছিল, ওখান থেকে কয়েকজন তাকে বলেছেন যে আপনারা আরো 5 বছর থাকেন। এবার প্রধান উপদেষ্টা বলেছে 5 বছর, 10 বছর, এমনকি 50 বছরের কথা বলেছে। এতে করে স্বরাষ্ট্র উপদেষ্টার ওই সময়ের বক্তব্যটারও কিন্তু ভ্যালু বেড়ে গেল। আমরা যারা সমালোচনা করেছি আমাদের নতুন করে ভাবতে হচ্ছে ওই বিষয়টা। তো এখন এরপর অপেক্ষার বিষয় আছে আমাদের, যে যেহেতু বিদেশি গণমাধ্যমের সাক্ষাৎকার, সেটার কোনো সংশোধন অথবা ব্যাখ্যা আমাদের কাছে নেই। প্রধান উপদেষ্টার তথ্যাবলী দেশে আমরা কিন্তু ওনার মাধ্যমে পাই না, গণমাধ্যম কর্মীরা, আমরা পাই ওনার প্রেস উইং এর মাধ্যমে। যে কারণে গণমাধ্যমের জায়গা থেকে আগামী কয়েকটা দিন আমাদের জন্য একটু অপেক্ষা করতে হবে
যে তার প্রেস উইং কি ব্যাখ্যা দেয়, হয়তো বলবেন যে তিনি কি বোঝাতে চেয়েছিলেন, যে তিনি আসলে এটা বলেননি। আমি মোটামুটি নিশ্চিত হয়ে বলছি সেই বক্তব্যে কিন্তু আরো একটি অংশ আছে যে মানুষ বলছে আপনি ক্ষমতায় থাকুন, নির্বাচনের কি দরকার, কারা আসলে নির্বাচনের প্রয়োজনীয়তা অনুভব করছে না, সে আলোচনায় ফিরবো বিরতির পর। তো সুদেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। মুস্তফা কামাল, যে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, অন্তর্বর্তী সরকার 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে থাকে, বাংলাদেশে কেন 18 মাস সময় লাগছে? এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে মানুষ বলছে যে আপনি 5 বছর থাকুন, 10 বছর থাকুন, এমনকি 50 বছর থাকুন। সেই সঙ্গে প্রধান উপদেষ্টা আরো একটি বিষয় যুক্ত করেছেন যে মানুষ বলেছে আপনি ক্ষমতায় থাকুন, নির্বাচনের কি দরকার, নির্বাচনের প্রয়োজনীয়তা কারা বোধ করছেন না। জি, এর জবাব তিনি এই বক্তব্য দেওয়ার আরো আগেই কিন্তু বলেছেন, মাসখানেক আগে বলেছেন নির্বাচনের বিকল্প কেউ যেন না ভাবেন, ভাবলে সেটার পরিণতি ভয়ঙ্কর হবে। অর্থাৎ প্রশ্নের আগে জবাব তিনি দিয়ে ফেলেছেন। এখানে একটা বিষয় আছে, যেটা আওয়ামী লীগ প্রশ্নে তিনি কিন্তু একটা ফাঁক রেখেছেন বক্তব্যের মধ্যে। ওখানে প্রশ্ন এসেছিল যে আওয়ামী লীগ কে নির্বাচন করতে পারবে কিনা যে কোনো সময় দৃষ্টে। তিনি সেই দায়টা চাপিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের উপর। আবার নির্বাচন কমিশনও কিন্তু আগাম জবাব দিয়ে রেখেছে যে এটা রাজনৈতিক দলগুলোর বিষয়। অর্থাৎ আমরা ধারণা করছি আগামী কিছুদিনের মধ্যেই এ নিয়ে একটা বাহাস বসবে। আর যে বাহাসটা গত 1 বছর ধরে মোটামুটি চলছে রাজনৈতিক দল নিষিদ্ধের প্রশ্নে, প্রধান দল বিএনপি তারা তাদের বক্তব্যটা কিন্তু শুরু থেকেই পরিষ্কার রাখছে যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। এই নিয়ে কিন্তু তাদের শরিকদের সাথে, বিশেষ করে জামাত সহ কয়েকটি দলের সাথে তাদের একটা বিরোধ যাচ্ছে। আর আপনি যে আন্তর্জাতিক চাপের কথা বলছেন, ঠিক চাপ না হলেও একটা প্রাসঙ্গিকতা আছে। জাতিসংঘের যে রিপোর্টটা ছিল আমাদের এখানে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের নিয়ে, সেখানে স্পষ্ট বলা ছিল যে যারা হত্যায় জড়িত ছিল বা নানান অপকর্মে জড়িত ছিল তাদের বিচার হোক, কিন্তু কোনো দল যেন নিষিদ্ধ না হয়। তো সেটাকে আমরা পরামর্শ হিসাবেও নিতে পারি। আর আজকের বাস্তবতায় মনে হচ্ছে ওইটা একটা চাপ, পরামর্শটাকে চাপ মনে হচ্ছে আজকের বাস্তবতায়। তো এরকম একটা অবস্থায় নির্বাচন যত ঘনিয়ে আসবে সম্ভবত আমাদের সামনে এ ধরনের উপাদান আরো আসবে। তো একটা পর্যায়ে গিয়ে আমাদের অনেক সমীকরণে মিলাতে হবে। হাইপোথেটিক্যালি যেটা রনি ভাই বললেন যে কার সাথে কার সম্পর্ক কিভাবে হয়, রাজনীতিতে কিন্তু এটাই বাস্তব। আবার কূটনীতিতে দেখেন, এটা উল্লেখ করতে হয় আজকে, প্রফেসর ডক্টর ইউনূস যখন যেখানে যাচ্ছেন একটা গিফট দিচ্ছেন বিভিন্ন জনকে, সেই গিফটটা হয় সাধারণত গ্রাফিতি। অর্থাৎ জুলাই আগস্টের আন্দোলনের বিভিন্ন ছবি, বিভিন্ন বক্তব্য ধরে যেই একটা গ্রাফিতি তৈরি করা হয়েছে ওটা দেন। কিন্তু ভারতে তিনি যখন গেছেন নরেন্দ্র মোদীকে কিন্তু গ্রাফিতি দেননি, তাকে দিয়েছেন যে কখন কোথায় যেন নরেন্দ্র মোদীর সাথে তার দেখা হয়েছিল, কথা হয়েছিল, সেটার একটা ছবি। ওখানেও কিন্তু আমরা একটা মেসেজ কিন্তু পাচ্ছি যে অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে একটা ভিন্নতা আছে। ভারতের সাথে আমরা নানান কথা বলি, আবার বাস্তবতা হচ্ছে ওবায়দুল কাদেরের ভাষায় তলে তলে কিছু ফাংশনও কিন্তু আছে। তো তলে তলের বাইরে উপরে উপরে আমরা কিন্তু খুব কষ্টের সৃষ্টি আমরা ইলিশ কিন্তু তাদেরকে দিচ্ছি, নিয়মিত সুগন্ধি চালও দিচ্ছি, আম তো দিচ্ছি। এর বিপরীতে দেখেন একটা সময় পর্যন্ত ব্যাপক প্রচারিত ছিল যে দেশটা বিক্রি করার চুক্তি হয়ে গেছে ভারতের সাথে, এবং এমন কিছু চুক্তি আছে যেগুলো প্রকারান্তরে দেশ বিক্রির পর্যায়ের। কিন্তু আমরা গত 1 বছরে দেখলাম কোনো চুক্তি কিন্তু বাতিল হয়নি, এগুলো কথার কথাই ছিল এক সময়ের জন্য। যে কারণে ভারতের সাথে এই সরকারের সম্পর্কটা শেষ পর্যায়ে আসলে কোন পরিস্থিতিতে যাবে ওইটাও কিন্তু আমাদের একটা ভাবনার বিষয়, এখনই ভাবতে হচ্ছে এই প্রাসঙ্গিকতা করে কেন্দ্র করে। বিপরীত দিক থেকে দেখেন শেখ হাসিনা এখন পর্যন্ত তিনি কোনো ভুল করেছেন বা তার কোনো বিচ্যুতি হয়েছে এই ধরনের বিষয়ে ক্ষমা চাননি, তার মানে তিনিও তার জায়গায় অটল আছেন। একইভাবে যখন ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে আমরা কিন্তু প্রশ্ন করি না যে ক্ষমা চাওয়াটা কি জন্য, ক্ষমা করে দেওয়ার জন্য নাকি ক্ষমা চাইলাম তো চাইলাম হয়ে গেল। জামাতের ক্ষেত্রে আপনি দেখেন
তারা বলছে শুধু 71 না, এর আগে যদি আমরা 62, 52, 66, 69 ভুল করে থাকি, ওগুলোর জন্য মাপ চাই। মাপ কিন্তু তারা চেয়ে ফেলেছে, তার মানে মাপ পেয়ে গেছে, বিষয়টা এরকম। আবার একইভাবে আওয়ামী লীগের বিষয়টাও তারা আজ পর্যন্ত কিন্তু কোনো ক্ষমা চাওয়া বা ভুল ত্রুটি স্বীকার করার ধারে কাছেও যায়নি। অসংখ্য ধন্যবাদ দিন জানাচ্ছি যত জনাব মোস্তফা যাচ্ছে কামাল। আমরা দেখছি আওয়ামী লীগ কিন্তু ততই প্রাসঙ্গিক হচ্ছে, ধন্যবাদ যে জানাচ্ছি। কারণে সর্বশেষ আজকে প্রধান উপদেষ্টার ভাষণ বা বক্তব্য, যে কয়েকটা বক্তব্য ওখান থেকে এসেছে এই সাক্ষাৎকারের বাইরেও, প্রত্যেকটাতেই কিন্তু নির্বাচনের কথা আছে, আওয়ামী লীগের কথাও কোনো না কোনো ভাবে আছে। জি, ধন্যবাদ। জনাব গোলাম মাওলা রনি, প্রধান উপদেষ্টা যেমনটি জানিয়েছেন, আমরা চাই ফেব্রুয়ারি নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ। যে ধরনের ভালো নির্বাচন সত্যিকার অর্থে বাংলাদেশে কখনো হয়নি। সেই সঙ্গে তিনি আরো যুক্ত করেছেন যে আন্তর্জাতিক মহল নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নির্বাচন যাতে কখনো না হয় তা নিশ্চিত করতে কিছু শক্তি দৃঢ় প্রতিজ্ঞ। তাহলে অন্তর্বর্তী সরকারের সামনে মূল চ্যালেঞ্জগুলো কি? মূল চ্যালেঞ্জ কিছুই নেই। এই কারণ হলো, অন্তর্বর্তীকালীন সরকার অনেক আগের থেকেই বলছে পৃথিবীর কোনো শক্তি নাই যে আগামীতে তারা যে নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে সেই নির্বাচনের পথে বাধা সৃষ্টি করতে পারে। তাহলে তারা এই কথাগুলো কেন বলছেন? তারা বলছেন এই কারণে, তারা নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করতে চাচ্ছেন, দেশ জাতিকে বোঝাতে চাচ্ছেন যে তোমরা আমাদেরকে যে পছন্দ করেছো এবং আমরা যে ম্যাটিকুলাস ডিজাইনের অধীনে এই ক্ষমতা এসেছি, এটা একটা অতি উত্তম সিদ্ধান্ত। বাংলাদেশের যে হাজার বছরের ইতিহাস, সেই ইতিহাসে আমাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তোমরা যার ভয়ে অস্থির ছিলে, সারাক্ষণ থরথর করে কাঁপতে, তাকে আমরা তাড়িয়েছি। তারপরে শেষে আমরা ক্ষমতায় বসেছি। তাদের ফেলে যাওয়া সমস্ত ভঙ্গুর অর্থনীতি থেকে শুরু করে সব কিছু জোড়া তালি দিয়ে আমরা সুন্দর করে চালিয়েছি। তারপর তোমাদেরকে এমন সুন্দর একটা নির্বাচন উপহার দিয়েছি, সেই নির্বাচনটা বন্ধ করার জন্য, বাংলাদেশকে গাজা তৈরি করে ফেলার জন্য, গাজার মতো করে ফেলার জন্য আন্তর্জাতিক মহল অনেক ইসরায়েলের মতো পরার শক্তি চেষ্টা করেছে। আমরা তাদেরকে থোড়াই কেয়ার করেছি, পাত্তাই দিইনি। না দিয়ে এই যে তোমাদেরকে একটা মানে সুন্দর নির্বাচন উপহার দিলাম, এই জন্য ইউ শুড বি গ্রেটফুল। এটারই একটা মানে এই যে একটা সামনে যেটা নাটক হবে, সিনেমা হবে, এটা একটা মঞ্চায়ন করার জন্য আসে না যে ওই যে নায়ক আসার আগে ঢোল বাজে, বাদ্য বাজে, তো ওইরকম সামনে যেটা নির্বাচন আসছে, সেই নির্বাচনটা যে আসলেই পৃথিবীর একটা সেরা নির্বাচন হবে, ওটার একটা জানান দেওয়ার চেষ্টা করছেন আমাদের জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা সঙ্গী সাথী। এবং একটা জিনিস দেখবেন যে দে আর ভেরি কনফিডেন্ট। আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই যে তাদের সবারই কিন্তু দেখবেন অনেক সুন্দর চেহারা হয়ে গেছে। নর্মালি যখন মানুষের বিপদের মধ্যে থাকে, তাদের মানে চেহারা স্রোত নষ্ট হয়ে যায়, চামড়া ভাঁজ পড়ে যায়, কথাবার্তা এলোমেলো হয়ে যায়, আতঙ্কে হাত পা কাঁপতে থাকে। এমনকি দেখেন শেখ হাসিনা, যাকে আমরা সিংহী হৃদয়ে বলতাম বা হীরক মানবী বলতাম, এর চেয়ে কঠিন হৃদয়ে নাই, সেও ওই মেট্রো রেল যখন পুড়ে গেল তিনি তখন হাউমাউ করে কেঁদেছেন, হতাশার মধ্যে কেঁদেছেন। তা আপনারা কি আজ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসকে কখনো কাঁদতে দেখেছেন এই জীবনে? তার চোখ দিয়ে পানি বের হয়েছে? কখনো বের হয়নি। এই যে স্টেটসম্যান, রাজা কখনো কাঁদে না। মানে সত্যিকার তো আগে যারা ছিল, বেগম খালেদা জিয়াকে আমরা কাঁদতে দেখেছি, বঙ্গবন্ধুকে কাঁদতে দেখেছি, এরশাদও কেঁদেছেন, জিয়াউর রহমান অবশ্য কাঁদেননি, হ্যাঁ, বাকি সবাইকে কাঁদতে দেখেছি। তো সেই দিক থেকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কখনো কাঁদতে দেখিনি, তিনি শুধু হেসেছেন। এমনকি তাকে আমরা কখনো রাগ হতে দেখিনি। অনেকগুলো মানুষ দেখবেন যে রাগ হয়ে গাল গুল বাঁকা করে বিভিন্ন রকম শব্দ উচ্চারণ করে, বাজে শব্দ উচ্চারণ করে। আজ পর্যন্ত এই ভদ্রলোকের মুখ দিয়ে আমরা এখন পর্যন্ত কখনো একটা বাজে কথা শুনিনি। এমনকি শেখ হাসিনার জামানাতে তার উপর যে জুলুম অত্যাচার করা হয়েছে, অন্য মানুষ হলে কিন্তু কিছু না কিছু মুখ দেশে ফুস করে একটা কথা বের হয়ে যেত, কিন্তু তার মুখ দিয়ে কিন্তু একটা টু শব্দ বের হয়নি। তিনি সেই ৮৬ বছর বয়স নিয়ে ৮তলা বিল্ডিংয়ে উঠেছেন, আবার নেমেছেন এবং সে সুন্দরভাবে তিনি হেসে হেসে কথা বলেছেন। কোর্টে গেছেন, ওই যে একটা খাঁচা আছে, লোহার খাঁচা, যেখানে আসামিদের ঢুকতে হয়, তিনি সেখানে ঢুকেছেন। তারপর শেষে ম্যাজিস্ট্রেট বলছেন, স্যার আপনার ঢোকার দরকার নেই, বাইরে দাঁড়ান। আবার তিনি মানে অনুগত লোকের মতো জিদ ধরে নেয় যে আমি দাঁড়াবই। ওনার কাছে না কুয়াদ দেখায়, হেডম দেখায় যে না আমি এখানে দাঁড়াবই, তো ওরকম তিনি দেখাননি, একেবারে অনুগত সব দিক থেকে। ফলে এটা হয় কি, এটা রাজনীতির জন্য, রাষ্ট্র ক্ষমতার জন্য একটা নতুন স্টাইল। আগামীতে যখন উনি থাকবেন না, তখন দেখবেন যে বাংলাদেশ একটা বিশ্ববিদ্যালয় হবে, দ্য ইউনূস ইউনিভার্সিটি।
এবং সেখানে তাকে নিয়ে আলোচনা হবে, তাকে নিয়ে গবেষণা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা একটা চেয়ার তৈরি হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়ার। মানে এই যে তার যে একটা নিউ ডাইমেনশনাল পলিটিক্স, তিনি বাংলাদেশে একেবারে নতুন একটা ধারণা করতেন। এবং এর আগে ধরেন আমাদের শাহাবুদ্দিন সাহেব, জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, হাবিবুর রহমান সাহেব, লতিফুর রহমান সাহেব, তারা যে সরকার পরিচালনা করেছেন সবাই কিন্তু মোরালেস দেখবেন রাগ হয়ে গেছিল, অনেকবার রাগ হয়েছে, অনেকবার বিরক্ত হয়েছে। কিন্তু আজ পর্যন্ত উনি ওনার মুখের মানচিত্র পরিবর্তন করেছেন। জনাব গোলাম আলা রনি, আপনি বলছিলেন যে নির্বাচন নিয়ে আপনি তেমন কোনো চ্যালেঞ্জ দেখছেন না, কিন্তু নির্বাচন কেন্দ্রিক সকল সংশয় দূর হয়েছে কিনা সে আলোচনায় ফিরবো। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। গোলাম আলা রনি, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, নির্বাচন কেন্দ্রিক সকল সংশয় দূর হয়েছে কিনা, সেই সঙ্গে আরো একটি প্রশ্ন যুক্ত করি। যেমনটি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর বিএনপি ও জামায়াতে ইসলামী কাড়াকাড়ি করে প্রশাসনিক জায়গাগুলোতে তাদের নিজেদের লোক নিয়োগ করিয়েছে। প্রশাসন তাহলে এখন কার হয়ে কাজ করছে? আমার মনে হয় যে অনেকদিন পর জনাব মাহফুজ এটা সত্য কথা বলেছেন, এবং এই কথা ওনার প্রথম দিকে বলা উচিত ছিল। উনি যদি প্রথম দিকে এই কথাগুলো বলতেন, বা তত্ত্বাবধায়ক সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকারের কর্তা ব্যক্তিরা যদি বলতেন যে দেখুন, আমরা আসলে প্রথম দিকে এখানে বিএনপিকে বিশ্বাস করেছি, জামাতকে বিশ্বাস করেছি, কিন্তু তারা নিজেরা ভাগাভাগি করে কাড়াকাড়ি করে এই যত প্রশাসনের জায়গায় তারা বসেছে, এবং এখানের যত রকম লোভ ফল দেখেন, যা কিছু দেখেন, সব কিছু তাদের দায় দায়িত্ব, আমাদের দায় দায়িত্ব না। এখন সামনে যদি আপনাদের এই ব্যাপারে কোনো অভিযোগ থাকে, তাহলে এই লোকগুলো বিএনপির, এই লোকগুলো জামাতের, আপনারা বললে আমরা তাদেরকে বাদ দেবো, বাদ দিয়ে আমরা এখানে নিরপেক্ষ লোক নিয়োগ করব, তাহলে আমরা দায়ী হব। কিন্তু এখন প্রশাসনের যেখানে জামাতের লোক আছে, সে জামাতের কথা শুনবে, যে বিএনপির লোক আছে বিএনপির লোক শুনবে। অযথা এখানে তথ্য উপদেষ্টা বা নাহিদ, আগে যে যিনি ছিলেন, বা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদেরকে দায়ী করে কোনো লাভ নেই। এই কথাগুলো ওনার আগেই বলা উচিত। সেকেন্ড থিং হলো যে এরকম যেখানে একটা দলীয় প্রশাসন চলে আসছে, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ কি ছিল? তিনি তার দলীয় লোকজন প্রশাসনের সর্বস্তরে বসিয়ে রেখেছিলেন, এবং তার দ্বারা তিনি একটা দলীয় নির্বাচন ইচ্ছামতো সিল পিটিয়ে নিয়েছেন, ইচ্ছামতো কাজ করে নিয়েছেন, তার দলীয় পুলিশ সব কিছু। তো সেখানে এখন যদি বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির প্রশাসনের লোক থাকে, আবার অনেক জায়গাতে জামাতের লোক থাকে, তো জামাতের লোকগুলো তো জামাতের লোক জেতানোর চেষ্টা করবে, বিএনপির লোক জেতানোর চেষ্টা করবে। তো সেই প্রশাসন সরকার রাজনৈতিক দলগুলোর প্রতি নমনীয়, তারা মানে নিয়োগের সুযোগ কেন দিয়েছে? এটা হয়তো তারা ওই মুহূর্তে বুঝতে পারেননি, অথবা দিয়ে সেই কারণে যে মানে দলগুলোকে পচানোর জন্য। এই যে আজকে এতকাল পরে যে কথাগুলো বলার পরে এখন আলটিমেটলি কথাগুলো যখন বিভিন্ন পক্ষ থেকে বলা হচ্ছে, এবং আলটিমেটলি প্রশাসন, পথঘাট, মাঠ, যেখানে আমরা নেতিবাচক জিনিসগুলো দেখতে পাচ্ছি, যে এই দলীয় লোকজনগুলো আগের যারা দলীয় লোকজন ছিল তাদের চেয়ে খুব খারাপ করছে। আগের যারা দলীয় লোকজন, তাদের কাছে একটা লেভেল ছিল, একটা এক্সপেকটেশন ছিল। এখন যারা আছে তারা আগের চেয়ে 100 গুণ খারাপ। দুর্নীতি থেকে শুরু করে মানে অপরিপক্কতা, অদক্ষতা, সব মিলে পুরো রাষ্ট্রযন্ত্রকে অচল বানিয়ে ফেলেছে। এখন এই অচল বানিয়ে ফেলানোর কারণে আমরা যারা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারকে গালি দিচ্ছিলাম, এখন তারা বাধ্য হয়ে বলে দিচ্ছে যে এর জন্য আমরা দায়ী না, জামাত দায়ী, বিএনপি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গোলাম আলা রনি। মোস্তফা কামাল, একদিকে তথ্য উপদেষ্টা অভিযোগ করলেন যে প্রশাসনে কাড়াকাড়ি করে নিয়োগ দিয়েছে বিএনপি জামায়াত, আবার বিএনপি জামায়াতের তরফ থেকে প্রায়শই অভিযোগ শুনি যে প্রশাসনে এখনো স্বৈরাচারের ভূতের অবস্থান করছে। আসলে প্রশাসন কার দখলে? এখানে আসল নকলের খুব একটা বিষয় নেই, কিছু নকলবাজি আছে। নকলবাজিটা হচ্ছে এই, যেহেতু আওয়ামী লীগ বিতাড়িত, আর যারা অত্যন্ত চিহ্নিত তারা আরো বেশি করে বিতাড়িত, আর যারা ভাষা আওয়ামী লীগ করতেন তারাও হয় বিএনপি সেজেছেন অথবা জামাত সেজেছেন। তো নির্বাচনের সময় যেরকম একটা টিকিট বিক্রির বিষয় থাকে, এই গত সরকার পতনের পরে প্রশাসনেও কিন্তু টিকিট বিক্রি হয়েছে। কে কয়টা ডিসি নেবে, তাহলে কে কয়টা ভিসি পাবে, কে কয়টা প্রভিসি পাবে। হয়তো 2 দিন পরে আপনি দেখবেন যে এই ইসিতেও কার কত ভাগ আছে। এগুলো করতে করতে গিয়ে স্বাভাবিকভাবেই মোটা দাগে বলা হচ্ছে প্রশাসন এখন বিএনপির বা জামাতের। আবার বিএনপি জামাতের মধ্যে কিন্তু এই নিয়ে বিরোধ আছে। তাহলে ভাগাভাগি করেই যদি সব নিয়োগ হয়ে থাকে, রাজনৈতিক দলগুলোর অভিযোগ কেন? অভিযোগ আরো করলে যদি ভাগে আরো পাওয়া যায়, এটা হচ্ছে খাস কথা। তো জামাতের আবার ব্যাখ্যা আছে, বিশেষ করে ব্যাংকিং সেক্টর বা হেলথ সেক্টরে তারা সেটাকে আবার ভাগ বলে না, যোগ্য বলে না, দখলও বলে না। তারা বলে যে দখল উদ্ধার করছে, তারা পুনরুদ্ধার করছে, তাদের এগুলো নিয়ে গেছে। তো মাহফুজ আলম কিন্তু এই কথার সাথে আরেকটা কথা যোগ করেছেন, মারাত্মক কথা।
যে তিনি হয়তো আর কতদিন আছেন বা থাকতে পারবেন এই পদে, এটা নিয়ে তিনি সংশয় ব্যক্ত এবং তিনি এও করেছেন। বলেছেন যে আমরা এখন পরবর্তী সরকারের অপেক্ষায় আছে। জি, তো তার জায়গা থেকে এই তথ্য দেয়া বিশাল বিষয়। আবার একথা তো সত্য, এখন যে সরকার আছে এই সরকার কিন্তু আসলেই চলে যাবে, অর্থাৎ যাই সরকার যেটাকে বলে, এই সরকারের কোন সরকার এটা করতে হয় না, এই সরকারের করতে হচ্ছে যে আগামী দিনের সরকারের জন্য কাজ করতে হচ্ছে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে যখন রাজনৈতিক এই ডামাডোল আসছে, প্রতিদিন আবার গুজবও কিন্তু নতুন করে রটছে, তার মধ্য দিয়ে আমরা ধারণা করতে পারি যে আগামী 2-4 দিনের মধ্যে বোধহয় আমরা একটা ভিন্ন পরিস্থিতি দেখব। কারণ আজকে আমরা যে নিয়ে কথা বলছি, গতকাল পর্যন্ত কিন্তু এটা ধারণার মধ্যেও ছিল না যে পরিস্থিতিটা এরকম হবে। তো এরপর আমরা আশা করব যত বাদানুবাদ হবে, যত সন্দেহ থাকবে, যত অভিযোগ থাকবে, এর মধ্য দিয়ে হয়তো তারা যার যার মতো করে নিজেদের সম্পর্কটা অন্তত বুঝতে পারবেন, দেশের বাস্তবতা বুঝতে পারবেন। শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।